মুদ্রাস্ফীতি আমাদের বিশ্বের একটি চলমান প্রক্রিয়া। তবে এটি তখনই আপনার আমার কাল হয়ে দাঁড়ায় যখন মুদ্রাস্ফীতি অতিমাত্রায় দেখা দেয়। তাই মুদ্রাস্ফীতি তদ্রূপ মূল্যস্ফীতিকে অনেকেই একটি দেশের সাধারণ চলক বলতে দ্বিধাবোধ করে। আর এমন কিছু দেশের মধ্যে অন্যতম হলো আমাদের বাংলাদেশ। আচ্ছা, আপনি নিজে একবার ভাবুন তো, সেই 90 দশকের আগের কথা। যারা তখন ছোট ছিল, একটা 2 টাকার নোট বা একটা 2 টাকার কয়েন তাদের কাছে কতটুকু দামি ছিল। আর এখন এই 2 টাকার কোনো মূল্যই নেই। সামান্য 2 টাকা দিয়ে তখন অনেক কিছু পাওয়া যেত। যদি আরও পেছনে যাই, আপনার দাদা বা নানারা তখন 1 টাকায় যা পেত, এখন তার মূল্য 100 টাকা বা তারও বেশি। এই যে সময়ের সাথে সাথে টাকার মূল্যমান কমে যাওয়া, এর মধ্যেই রয়েছে মুদ্রাস্ফীতির আসল কাহিনী। একটি দেশের অর্থনীতিতে মুদ্রার পরিমাণ বা সরবরাহ বেড়ে গেলে এবং সাথে সাথে মুদ্রার কাঙ্ক্ষিত মূল্যমান কমে গেলে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে। টাকার মূল্যমান কমে যাওয়াতে একই পণ্যের জন্য আগের চেয়ে অধিক অর্থের প্রয়োজন হচ্ছে, যাকে বলা হয় মূল্যস্ফীতি। বিষয়টা যদি একটু খোলাসা করে বলতে যাই, মুদ্রাস্ফীতিতে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ার আগে যে পণ্য কেনা যেত 100 টাকায়, এখন তার পরিবর্তে খরচ হচ্ছে 110 টাকা, এমনকি তারও বেশি। এখানে পণ্যটির পরিমাণ কিন্তু একই রইল, কিন্তু এটি ক্রয় করতে আগের চেয়ে অর্থের পরিমাণ বেশি লাগছে, যার ফলে বুঝতে পারলাম মূলত মুদ্রাস্ফীতির কারণে মূল্যস্ফীতি দেখা দেয়। এখন প্রশ্ন হলো, মুদ্রাস্ফীতি কখন বা কেন হয়? তার আগে চলুন আমাদের স্বাধীন বাংলাদেশের মূল্যস্ফীতির অবস্থা জানা যাক। আমাদের দেশে বিভিন্ন অর্থবছরের মধ্যে 2013 থেকে 14 অর্থবছরে মূল্যস্ফীতি ছিল 7.35%, এবং পরবর্তীতে 2016 থেকে 2020 পর্যন্ত 5 থেকে 6-এর মাঝামাঝি ছিল, কিন্তু 2021 থেকে 2022 অর্থবছরে তা 6.15% হয়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে 2022-23 অর্থবছরের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 8.04%। আর 2023 থেকে 2024 অর্থবছরে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির এই নমুনা পাওয়া যায়, এবং সর্বশেষ এপ্রিল পর্যন্ত ছিল 9.02%। অর্থের যোগান বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, অর্থসংস্থানের ঘাটতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ মুদ্রাস্ফীতির আরও অনেক কারণ রয়েছে। তবে আজকে সাধারণ 5টি কারণ আপনাদের সামনে তুলে ধরব। অর্থনৈতিক সমৃদ্ধি। যদিও কথাটির মধ্যে সমৃদ্ধি আছে, তবুও এর দ্বারা মুদ্রাস্ফীতি প্রভাবিত হয়। কারণ অর্থনৈতিক সমৃদ্ধির ফলে জনগণের বিনিয়োগ বাড়বে, আয় বাড়বে, যার ফলে মানুষের ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পাবে, যাকে আমরা চাহিদা বৃদ্ধিও বলতে পারি। তখন প্রস্তুতকারী, সরবরাহকারী কিংবা কোম্পানি ভাববে মানুষের চাহিদার ন্যায় পণ্যের দাম বাড়িয়ে দিতে, যার ফলে দেখা দেয় এই মুদ্রাস্ফীতি। একে আমরা অন্যভাবে বলতে পারি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন। যখন কোনো দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ, নির্দিষ্ট কাঁচামালের পণ্যের উপর সরকারের ট্যাক্স নির্ধারণ, আমদানিকৃত কাঁচামাল ইত্যাদি কারণে যখন কাঁচামালের প্রারম্ভিক মূল্য বৃদ্ধি পায়, তখন ওই কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত চূড়ান্ত ভোগ্যপণ্যের দামও বেড়ে যায়, যার ফলে মুদ্রাস্ফীতিও বৃদ্ধি পায়। একে আমরা বলতে পারি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। মুদ্রার অবমূল্যায়ন। মুদ্রাস্ফীতির অন্যতম কারণগুলোর একটি হলো এই মুদ্রার অবমূল্যায়ন। মুদ্রার অবমূল্যায়ন তখনই হয় যখন বিভিন্ন আর্থিক সমস্যায় একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক অবাধে নোট ছাপানো শুরু করে। তখন টাকার পরিমাণ বাড়ে ঠিকই, কিন্তু এর আর্থিক মূল্য কমে যায়, যার কারণে মুদ্রাস্ফীতিতে এর খুব ভালো একটা প্রভাব পড়ে। অর্থ পাচার। স্বাধীনতার পরের অর্থবছর থেকে গত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লক্ষ কোটি টাকা পাচার হওয়ার এক হিসাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। অর্থ পাচারের বেশ কিছু উপায়ের মধ্যে অন্যতম হলো বাণিজ্য কারসাজি, হুন্ডি, চোরাচালান ইত্যাদি। প্রথম আলোর একটি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে যেই সকল দেশে অর্থ পাচার করা হয়েছে, এর মধ্যে শীর্ষে রয়েছে এই 10টি দেশ। ব্যবসায়ী সিন্ডিকেট। বাংলাদেশে ব্যবসায় সিন্ডিকেট খুবই চিরচেনা একটি বিষয়। কিছু অসাধু সিন্ডিকেটের কারণে যে কোনো নির্দিষ্ট পণ্যের বাজারে একরকম অস্থিরতা বিরাজ করে। বাজারে কোন পণ্য কতটুকু থাকবে, কোন পণ্যের দাম কখন কেমন হবে, সব তাদের আঙ্গুলের ডগায়। যদি সোজা বাংলায় বলতে যাই, দেশের বাজারকে তারা তাদের আঙ্গুলের ডগায় নিয়ে নাচাতে থাকে।
তাদের কারণে পণ্যের দাম অনেকাংশে এমনভাবে বেড়ে যায় যা কিনতে গিয়ে সাধারণ জনগণের অনেকাংশে ভোগান্তিতে পড়তে হয়। কারণ বেড়ে যাওয়া পণ্যের ক্রয় করার ক্ষেত্রে অধিক অর্থের প্রয়োজন হয়, যার ফলে দেখা দেয় মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির কারণে সমাজের সীমিত আয়ের মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। তবে এটি নিয়ন্ত্রণের বেশ কিছু উপায় রয়েছে, যার পরিচালনার মাধ্যমে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ সম্ভব।